নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমার নিবেদন মেঘ পাহাড়, সুচিত্রা ভট্টাচার্য। তাহলে শুরু করি। সবে আজ সকালে দিল্লি থেকে চণ্ডীগড় এসেছি আমরা। দিল্লি আগ্রা ঘোরা শেষ, ইচ্ছে ছিল চণ্ডীগড়ে আর একটা দিন জিরিয়ে নিয়ে তারপর রওনা দেব পাহাড়ের পথে। কুলু, মানালি, রোটাং, ফেরার পথে সিমলা হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, কলকাতা। তা মানুষ ভাবে এক, হয় আর এক। চাইলেই কি আর ছকে বেঁধে রাখা যায় সব কিছু? আচমকাই সব কেমন এলোমেলো হয়ে গেল। রাতে চাইনিজ খাবে বলে বিকেল থেকে বায়না ধরেছিল রিয়া। শুভেন্দুরও ছেলে মানুষই কম নেই, সেও নেচে উঠল মেয়ের সঙ্গে। সেজে গুজে 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। চণ্ডীগড়ের মতন বড় শহরে চীনা রেস্তোরাঁ খুঁজে বার করা এমন কিছু দুরূহ কাজ নয়। অটোওয়ালাকে বলা মাত্র সে আমাদের পৌঁছে দিল সেক্টর 17-এ। বড় রাস্তার ওপরেই প্রকাণ্ড রেস্তোরাঁ, বাইরে আলো ঝলমল সাইনবোর্ড, কাউলুন দোকানের নাম। মোটা কাঁচের দরজা ঠেলতেই ঝাপটে এসেছে হিমেল বাতাস। অচেনা আশঙ্কার মতো অন্দরে পা রেখে আমাদের চক্ষু স্থির। ওরে বাবা, কি এলাহি ব্যাপার! ফিসফিস করে বলেই ফেললাম, এ যে দেখছি রীতিমতো বড়লোকি জায়গা। শুভেন্দুও চমকিত হয়েছে যথেষ্ট। পকেটে রেস্তো থাকলেও এ ধরনের বিলাসবহুল ব্যবস্থায় শুভেন্দু সেরকম অভ্যস্ত নয়। হাজার হোক যাতে তো মাস্টার, তবে মাস্টার বলেই বুঝি অস্বস্তির ভাবটা গোপন রাখতে পারে বেশ। গলা নাবিয়ে বলল, কি আর করা যাবে, চণ্ডীগড় তো এরকমই। দেখছো না, এ শহরে কেউ খুচরো পয়সা ফেরত দেয় না। এখানে খেতে হবে না, চলো বেরিয়ে পড়ি। খেপেছ? ঢুকেই যখন পড়েছি তখন আর নড়ছি না। একটা দিন নয়, কটা পয়সা উঠলই। কথার ফাঁকে ফাঁকেই রেস্তোরাঁ স্টুয়ার্ড সামনে হাজির। মঙ্গোলিয়ান ছাদের মুখ, স্যুট বুট টাইয়ের টিপটপ। বয়স আন্দাজ করা কঠিন, 25 হতে পারে, 45ও হওয়া বিচিত্র নয়। লম্বা একখানা বাউ করল স্টুয়ার্ডটি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম টু কাউলুন। গুড ইভিনিং। রিজার্ভড এনি টেবল স্যার? নো। শুভেন্দু কায়দা করে কাঁধ ঝাঁকালো। Actually, just now we have decided to have our dinner. No problem, sir. Come this side, please. জায়গা মিলল রেস্তোরাঁর একেবারে শেষ প্রান্তে। ডান দিকের একটা টেবিলে, ছোট্ট টেবিল 4 জনের। আমরা মা মেয়ে বসেছি পাশাপাশি, মুখোমুখি শুভেন্দু। ইয়া ইয়া গোবদা গোবদা দুখানা বোর্ড বাঁধাই মেনু কার্ড নিয়ে গেছে স্টুয়ার্ড। 3 জনেই দেখছি মন দিয়ে। সহজে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। মেয়ে বোঝে না এও এক ধরনের ছেলে মানুষই। আহার নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গেছে বাপমের। কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে রিয়া ঠোঁট টিপে বলল, স্টার্টার নিয়ে একটা। কি নিবি? ক্র্যাকরিং স্পিনাচ। পালং শাক ভাজা খাবি চীনা হোটেলে বসে? দেখো না খেয়ে, দারুণ টেস্ট। নিয়ে নে তবে, শুভেন্দু বলল। সঙ্গে হাফ প্লেট থাই স্যুপও বলে দিই, 3 জনে ভাগ করে নেব। আর মেন কোর্স? শুভেন্দু জিজ্ঞেস করে। মেয়ে উত্তর দিল, আগে অর্ডারটা তো দেওয়া যাক, তারপর। কি মা, ঠিক আছে তো? এতে আর আমার বলার কি আছে, চাইনিজ খাবার সবই আমার চলে। অল্প তেল অল্প মশলা, খেতেও ভালো, হজমেও কোনো সমস্যা নেই। আলতো করে ঘাড় নাড়লাম। চোস্ত স্টুয়ার্ডকে ডেকে চোস্ত ইংরেজিতে অর্ডার দিয়ে দিল মেয়ে। দারুণ স্মার্ট হয়েছে, কিন্তু দেখতেও বেশ লাগে। রিয়ার বয়সে কি কেবলুসটাই না ছিলাম আমি। এমন কেতাদুরস্ত রেস্তোরাঁয় বসে এমন সপ্রতিভ ভঙ্গিতে খাবার অর্ডার দিচ্ছি, ভাবতেই পারতাম না। চীনে খাবার মানে অন্তহীন প্রতীক্ষা। বসে আছি তো বসেই আছি। না, জায়গাটার বাহার আছে। কাঠের প্যানেরিংয়ে কি চমৎকার কারুকাজ। কাঁচ বসানো সিলিংয়ে আঁকা রয়েছে ছোট্ট ছোট্ট মোটিভ। দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। দেখে মনে হচ্ছে পেন্টিংগুলো অরিজিনাল।
নাও হতে পারে অবশ্য, হয়তো প্রিন্ট বা হয়তো কপি। আসল নকল তো বোঝা ভার। বিশাল কক্ষটায় বেশ কয়েকটা কাঠের থাম, বরফি বরফি কাঁচ বসানো, আলো পিছলচ্ছে কাঁচে, স্তিমিত আলোয় কনকনে শীতলতায় দিব্যি তৈরি হয়েছে একটা ঘোর লাগা পরিবেশ। হঠাৎই দৃষ্টি থমকেছে আমার। ও কে বসে আছে দূরের ওই টেবিলটায়? ঠিক দেখছি তো? হ্যাঁ, সেই তো, অবিকল সেই চেহারা, লম্বা বলিষ্ঠ নির্মেদ, সেই ঝকঝকে উজ্জ্বল মুখ, সেই প্রশস্ত কপাল, ইস্পাতের তলোয়ারের মতো ধারালো নাক, সাগর গহন চোখ, মাথার চুলগুলো পর্যন্ত একইভাবে আঁচড়ানো, সামনেটা অল্প ফাঁপানো ব্যাকব্রাশ। এত মিল কি করে সম্ভব? সময় কি থেমে গেছে আচমকা? ওহো, তাও নয়। টাইম মেশিনে চড়ে সময়ের উল্টো দিকে ছুটছি বুঝি আমি। নইলে এই স্বপ্ন স্বপ্ন আলোয় কোন মায়া বলে এখানে উপস্থিত হলো আকাশ? এই রেস্তোরাঁয়? আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, সেই পুরনো চেনা ভঙ্গি, কত যুগ আগে সেই দুরন্ত তরুণ। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, অ্যাবসার্ড, হতেই পারে না। শুভেন্দু এক মনে মেনু কার্ড গিলে চলেছে এখনো, যেন ক্লাসের লেকচার ঝালিয়ে নিচ্ছে। বোধহয় স্পষ্ট শুনতে পাইনি কথাটা। মুখ তুলে বলল, কিছু বলছো? রিয়ার অবশ্য কানে গেছে। জিজ্ঞেস করল, কি অ্যাবসার্ড মা? উত্তেজনা চাপতে পারলাম না। নিচু গলায় বললাম, দেখ দেখ ওদিকে তাকা। রিয়া থতমত। কি দেখবো মা? আমি বললাম, ওই যে ওদিকটা, বাঁ পাশে থার্ড টেবিলে, দেখ না। বাঁ পাশে থার্ড টেবিলে ছেলেটা, দেখ না। ঘাড় ঘুরিয়ে ঝলক দেখল রিয়া, পলকে ফিরিয়েও নিয়েছে মুখ। দেখলাম তো। আরে ছেলেটাকে আমি চিনি, আমি বললাম। রিয়া বলল, ওই ছেলেটা কে? তুমি চেনো? আমি বললাম, হ্যাঁ রে, ও আমার ভীষণ চেনা। রিয়া বলল, মা প্লিজ ওভাবে হাঁ করে তাকিয়ে থেকো না, ছেলেটা কি ভাববে বলো তো? শুভেন্দু এখনো বোঝেনি কিছু, চোখ পিটপিট করছে। কি ব্যাপার, কাকে দেখা দেখি হচ্ছে? চোখের ইশারায় ফের বললাম, ওই ছেলেটাকে। শুভেন্দু বলে, কোথায়? আমি বললাম, আরে ওই তো দেখো না। শুভেন্দুও নিরীক্ষণ করছে এবার। বলল, বাহ, ছোকরার ফিজিকটা তো দারুণ, মনে হয় পাঞ্জাবি, মোনা পাঞ্জাবি। সঙ্গে সঙ্গে রিয়ার গলায় কিশোরীর অস্বস্তির চাপা ধমক। আহ, কি করছো কি তোমরা? বলছি যে এভাবে দেখো না। বলে নিজেও টুক করে আরেকবার দেখে নিল 3 সদস্যের পরিবারটিকে। ফিসফিস করছে, ছেলেটার মা কিন্তু তোমাদের লক্ষ্য করছে। রিয়া বলল চাপা স্বরে। ছেলেটির পাশে সালোয়ার কামিজ পরা মহিলা আমারই সমবয়সী, 40-এর 1-আধ বছর এপাশে কি ওপাশে, ভারী গোলগাল ফিগার। হালকা নীল আলোতেও পরিষ্কার বোঝা যায় প্রচুর প্রসাধন করেছে মহিলা। পাকা ডালিমের মতো টসটস করছে গাল দুটো, ফোলা ফোলা ঠোঁটে গাঢ় ওষ্ঠরঞ্জনী, মোটা করে কাজল টেনেছে চোখে, চুল টেনে চূড়ো করে বাঁধা। তবে ওই মুখের সঙ্গে ছেলেটার মুখের কিন্তু একটু মিল নেই। মহিলা যদি মা হয়, তাহলে এদিকে পিঠ করে বসা প্রকাণ্ড চেহারার লোকটা কি বাবা? পরনে পাঠান পাঞ্জাবি, মাথার পেছনে ছোট্ট মুটে টাক। বাপরে, কি মোটা কি মোটা, যেন একফালি হিমালয়। পাহাড় একটু নড়াচড়া করলেই হারিয়ে যাচ্ছে ছেলেটা, টুকি দিয়ে লুকিয়ে পড়ার মতো। তখনই চড়াং করে মস্তিষ্কে কারেন্ট। পাহাড়টাই আকাশ নয় তো? হতেও তো পারে। মাঝে তো কম বছর যায়নি, সময় তো অনেক কিছুই বদলে দেয়, শরীর মন জীবনের অভিমুখ। দিয়েছেও তো তাই। আমিও কি কম বদলেছি? অষ্টাদশী রোহিণীর এতটুকু আর অবশিষ্ট আছে এই 42 ছুঁই ছুঁই রোহিণীতে? দীর্ঘ সময় পেরিয়ে রূপ থেকে রূপান্তরে যেতে যেতে রোহিণী মিত্র কবেই পুরনো পরিচয় মুছে ফেলে এখন মিসেস বাসু, শুভেন্দু বসুর স্ত্রী, রিয়ার মা। এক সময়ের সদ্য যুবতী রোহিণীকে কি আমি এখন চিনতে পারবো? কিন্তু আকাশ এখানে আসবে কোত্থেকে? সে কি চণ্ডীগড়েই থাকে, নাকি বেড়াতে এসেছে আমাদেরই মতো? তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৌতূহল, অতীতকেও মিলিয়ে নেয়ার, অতীতের সঙ্গে মিল খোঁজার। থাকতে না পেরে বলেই ফেললাম, দাঁড়াও, সামনে গিয়ে একবার ভালো করে দেখে আসি।
শুনেই রিয়া চোখ পাকাচ্ছে। খবরদার মা, একদম নয়। কেন, গেলে কি হবে? আমি জিজ্ঞেস করি। মা না, মোটেই যাবে না তুমি। বয়স বাড়ছে না কমছে তোমার? রিয়া বলে। আমি বলি, বাপ্পা, মেয়ের সামনের কি বহর! খুবই বিরক্ত হয়েছে মেয়ে, বিব্রতও। রিয়ার বয়সী হলে আমিও হয়তো হতাম। এই বয়সের ধর্মই তো এই, যত ব্রীড়া, যত সংকোচ, যত পর্দা টানা। পালং ভাজা এসে গেল টেবিলে, ধোঁয়া ওঠা স্থায়ী স্যুপ। খাবার ভাগ করতে করতে আবার একবার তাকালাম আর চোখে। দণ্ডায়মান ওয়েটারের আড়ালে এই মুহূর্তে ঢাকা পড়ে গেছে যুবক। আছে তো এখনো, নাকি উঠে গেল? শুভেন্দু তাড়িয়ে তাড়িয়ে মুচমুচে পালং ভাজা চিবোচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করল, কিরে, মেন কোর্স ডিসাইড করলি? রিয়া মেনু কার্ড খুলে বলল, মা তো চাউমিন ভালোবাসে, মার জন্য একটা নুডলসের প্লেট নিয়ে নি, আর একটা সি ফুড ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, 2 প্লেটই 3 জনের জন্য এনাফ। সাইড ডিশ কি নেব বাবা? তুই বল। প্রনই নিয়ে 1 প্লেট। কি মা, নেব প্রন? নে নে, তোর যা কিছু ইচ্ছে তুই তাই নে। তুই যা পছন্দ করবি আমিও তো খাবো, খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। সহসা বাকরুদ্ধ হয়েছে আমার। শিরদাঁড়া টান টান, পাহাড় উঠে দাঁড়িয়েছে। ঘুরল, আরে এদিকেই আসছে। টয়লেটে যাবে বোধ হয়। মুখটা সামনাসামনি হতে আমিও নিথর। হ্যাঁ, এই তো আকাশ, আকাশ কাপুর। ওই বিপুল দেহ, মেদ ভরা গাল, গলা চিবুক, সব কিছুকে ছাপিয়েও ও মুখ পলকে চিনে ফেলা যায়, এত বছর পরেও। আমাকে চিনতে আকাশের অবশ্য সময় লাগলো না একটুও। চোখাচোখি হওয়া মাত্র ফেটে পড়েছে বিস্ময়। রোহিণী, তুম ইহা? রেস্তোরাঁর চাপাগুঞ্জন বুঝি স্তব্ধ হয়ে গেল মাঝখাই গলায়। আশপাশের লোক ঘুরে দৈত্যের মতন মানুষটাকে দেখছে। আকাশের এতে ভ্রুক্ষেপ নেই। আবার গুমগুম করে উঠল ভরাট স্বর, প্রতিধ্বনির মতো। আরে রোহিণী, তুম ইহা ক্যা কর রে হো? রোহিণী, রোহিণী, হ্যাঁ তুম তো রোহিণী। আয় রোহিণী, 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 রোহিণী। ত্যাত, হচ্ছে না, আবার বলো। আমার রোহিণীই ঠিক আছে। তুমি রোহিণী মানে জানো? হোগা কুছ, উসমে মেরা ক্যা মতলব? রোহিণী একটা নক্ষত্রের নাম, স্টার, বুঝেছ বুদ্ধুরাম? বাহ, আকাশের সঙ্গে তব তো গহরা সম্বন্ধ হ্যায় রোহিণী কা। আজ্ঞে হ্যাঁ স্যার, রোহিণী থাকে আকাশের বুকে। থাকবে তো জিন্দেগি ভর? ওহ, সূর্য উঠলেই আমি মিলিয়ে যাব। কভি নেই, ऐसा কভি হবেই না। মস্তিষ্কে আছাড় খাচ্ছে স্মৃতি। কেমন যেন বোকা হয়ে গেছি। চেষ্টা করেও হাসি ফোটাতে পারছি না ঠোঁটে। আকাশ দুপ দুপিয়ে টেবিলের সামনে। ক্যা ম্যাডাম, মনে হচ্ছে যেন চিনতে পারছো না? দ্রুত সম্বিতে ফিরলাম। ছি ছি, কি না কি ভাবছে শুভেন্দু আর রিয়া। এই বয়সে বেশি আবেগতাড়িত হয়ে যাওয়া কি মানায় আমাকে? জোর করে চোয়াল ফাঁক করেছি। কি করে চিনব? যা একখানা হিমালয় মার্কা চেহারা বানিয়েছ, তোমার ছেলেকে না দেখলে তো জীবনেও চিনতে পারতাম না। তুমি ভি বহুত চেঞ্জড হয়ে গেছো, গালওয়াল ফুলে গেছে, থোড়ি ভি মোটি হয়েছ। সভ্যতা বভ্যতার নিয়ম ভেঙে হা হা করে হেসে উঠল আকাশ। যেন একটা মানুষ ভর্তি রেস্তোরাঁ নয়, যেন একটা খোলা প্রান্তর, যেন আশপাশে জনপ্রাণীটি নেই। হাসতে হাসতেই আকাশ দেখে নিচ্ছে শুভেন্দু আর রিয়াকে। শুভেন্দুকে বলল, জোর ঘাবড়ে গেছেন তো? আমি আকাশ, আকাশ কাপুর। ওয়ান্স আই ওয়াজ ইন ক্যাল, কলেজে পড়ার সময় রোহিণী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আই মিন গার্লফ্রেন্ড। কি সর্বনেশের লোক রে বাবা, মুখের কোনো রাগ ঢাক নেই। চোখ পাকিয়ে বললাম, এই হচ্ছেটা কি? ফাজলামি করার অভ্যেসটা এখনো গেল না? ঝুট তো বলিনি, আকাশ দম্বার পাত্র নয়। তুমি আমার চেয়ে 2 ক্লাস জুনিয়র ছিলে ঠিকই, তবে উই ওয়ার। হঠাৎ করে বলে উঠল শুভেন্দু, বুঝেছি বুঝেছি, আপনাদের সম্পর্কটা একটু অন্য রকম ছিল। বাহ বাহ, আমার বরটিও দেখছি চ্যাংড়ামিতে কম যায় না। দুজনকেই এক্ষুনি থামানো দরকার, নইলে মেয়ের সামনে যে কে কি বলে ফেলবে। ঝটফট চলে গেলাম পরিচয় পর্বে। মিট মাই হাজব্যান্ড শুভেন্দু বাসু, কলেজে পড়ায় কেমিস্ট্রি, আর এ আমার একমাত্র মেয়ে রিয়া। আকাশ হাত বাড়িয়ে দিয়েছে শুভেন্দুর দিকে। আমি বেশি লেখাপড়া শিখিনি প্রফেসর সাহেব, গ্র্যাজুয়েশনেই খেল খতম। এখন চণ্ডীগড়ে ছোটা মোটা ধান্দা করি,
একটু বেকারই আছে, ওই বিস্কিট ব্রেড বানিয়ে দিন গুজরান করি। শুভেন্দুও হাত বাড়িয়ে দিল। আপনি দাঁড়িয়ে কেন, বসুন বসুন। বসবো তো জরুর। কিতনি সাল বাদ রোহিণীর সঙ্গে দেখা হলো? মোর দেন 20 ইয়ার্স, তাই না রোহিণী? হিন্দি ইংরেজি আর ভাঙা ভাঙা বাংলা মিশিয়ে বিচিত্র এক জগা খিচুড়ি ভাষায় কথা বলছে আকাশ। ভারী শরীরখানা চেয়ারে নামিয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক পল। হোয়াট আ লাভলি গার্ল, জাস্ট লাইক এ বার্ডিং ফ্লাওয়ার। রোহিণী, তোমার লড়কি তোমার থেকে বি বিউটিফুল হয়েছে। এমন স্তুতিতে কোন কিশোরী না পুলকিত হয়? ফিক করে হেসে ফেলল রিয়া। এই মেয়ে, আমার বেটারের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? প্রশ্ন তুলে উত্তরের অপেক্ষায় থাকলো না আকাশ, সঙ্গে সঙ্গে ডাকাটাকি শুরু করেছে বউকে ছেলেকে। पूनम, ए पूनम, पूनम, तुम लोग इधर आ जाओ जल्दी, देखो कौन है ये लोग, हैव ए प्लेजेंट सरप्राइज टुनाइट। কি হই হই যে আরম্ভ করলো আকাশ। সবাইকে এনে চেয়ার টেয়ার টেনে টেবিল জোড়া লাগিয়ে আসর জমিয়ে ফেললো রীতিমতো। একাই বকে যাচ্ছে। এই আকাশ আগের আকাশের চেয়ে অনেক বেশি উচ্ছল, প্রাণবন্ত, হাসছে, চেঁচাচ্ছে, দুমদাম বেফাস কথা বলে নাকাল করছে আমাকে। জানেন প্রফেসর সাহেব, কি করে আমাদের পহলি মোলাকাত হয়েছিল? বহুত বারিশ ছিল সেদিন। বাস স্ট্যান্ডে দেখি রোহিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। স্ট্রেট কাছে গিয়ে বললাম, आ जाओ यार, मेरी छाते पे आ जाओ। হা 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 হা। আকাশের খোলামেলা হাব ভাব রিয়ার সংকোচ কেটে গেছে। মুচকি এসে বলল, আপনি বৃহৎ স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তো আঙ্কল। ऑफकोर्स, जस्ट लाइक योर जनरेशन, लेकिन इतना एडवांस्ड होने के बावजूद भी तुम्हारे मम्मी आमा के दिल से हटिए दिलो। क्या करे, रोते रोते चले आया चंडीगढ़। आमार नसीबे तुम्हारे पूनम लिखा छिलो, इसके साथ ही बसा लिया घर। শুভেন্দু হাসতে হাসতে বলল, তাতে কিন্তু আপনার লস কিছু হয়নি, আপনার মিসেস যথেষ্ট সুন্দরী। से तो शादी के बाद আমার সঙ্গে থাকতে থাকতে হয়েছে। पहले बहुत काली थी, भुतनी थी। मैंने पालिश लगा के उनको गरी बनाया। बोले বউয়ের পিঠে এক জোর থাপ্পড়। क्या पूनम जी, ठीक बोला ना? पूनम জবাব দেবে কি, কুটিপাটি হচ্ছে হেসে। বোঝাই যায় আকাশের এই ধরনের রঙ্গরসিকতায় সে দিব্যি অভ্যস্ত, এমনকি তার ছেলেটিও। আমারই শুধু অবাক লাগছিল, এককালে আমার জন্যে পাগল হওয়ার সেই প্রেমিকটিকে যেন চিনেও চিনতে পারছি না এখন। মনে হচ্ছে আমাকে দেখে এত খুশি হওয়াটা যেন নেহাতি হঠাৎ কোনো পুরনো বন্ধুকে দেখে ভীষণ ভালো লাগার মতো। ব্যাস ওইটুকুই, তার বেশি কিছু নয়। যেন পুরনো সব অভিমান, অপমান, যন্ত্রণাকে সময় স্রোতে বাসি ফুলের মতো ভাসিয়ে দিয়েছে আকাশ। এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্তগুলো, স্মৃতিগুলো বোধহয় আকাশের কাছে এখন বহু যুগ আগের দেখা কোনো রোমান্টিক প্রেমের দৃশ্য মাত্র। আবছা নস্টালজিয়া। বুকটা চিনচিন করে উঠল হঠাৎ। সময় কি অতীতকে এভাবেই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়? কিছুই কি পড়ে থাকে না? কোনো নালিশ, কোনো দীর্ঘশ্বাস? ভান করছে না তো আকাশ? ভুলে থাকার নিপুণ অভিনয়? হাসির মোড়ক পড়িয়ে অতীতের তেতো দিনগুলোকে স্মরণ না করার চেষ্টা? নিশ্চয়ই তাই, নইলে আমরা পরশুই চণ্ডীগড় ছেড়ে চলে যাব বলে দুম করে আটকানোর চেষ্টাই বা করবে কেন? শুভেন্দু ট্যুর প্রোগ্রাম শুনে হাঁ হাঁ করে উঠছে আকাশ। না প্রফেসর সাহেব, ইতনি জলদি চণ্ডীগড় ছেড়ে আপনাদের যাওয়া হবে না। আমাদের ইউনিক সিটি চণ্ডীগড় আগে দেখুন, আমাদের ভি দেখুন। পারানু চলুন একদিন, রোপে চড়ে এ পাহাড় সে ও পাহাড়। রিয়া চোখ ঘুরিয়ে প্রশ্ন করল, পারানু? যেখানে কদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোপওয়ে ছিঁড়ে অনেকগুলো লোক মারা গেল। আরে রোজই কি রোপওয়ে ছিঁড়বে বেটি, ও তো অ্যাক্সিডেন্ট একবারই হয়। শুভেন্দু সভয়ে বলল, কিন্তু রিস্ক তো আছে। আরে প্রফেসর সাহেব, রিস্ক না থাকলে লাইফে মজা কোথায়? আমাকেই দেখুন না, কতবার তো দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছি, ফিরবি উঠে পড়ছি, ঝুলে যাচ্ছি, ফিরবি চলে যাচ্ছি। 3 বিজনেস ফেল করলো, চথা ব্যবসা লেগে গেল। ওটা তো জীবন সংগ্রাম, এই যে প্রাণ নিয়ে টানাটানি, শুভেন্দু বলে। আকাশ বলল, দেখুন প্রফেসর সাহেব, এই চণ্ডীগড়ের আশেপাশে কিতনা টেররিস্ট অ্যাক্টিভিটি ছিল। আরে রোজ খুন, রোজ গলি, রোজ বোম ব্লাস্ট, তার মধ্যেই তো আমরা বেঁচে রইলাম। আর ডেঞ্জার কোথায় নাই?
আপনাদের কলকাতা মেয়ে নকশাল মুভমেন্ট ছিল না? মরেওছে কত লোক, তার জন্য কি আপনারা কলকাতা ছেড়ে চলে গেছিলেন? জীবন তো আছেই চলে যাওয়ার জন্য, ঠিক কি না বলুন শুভেন্দুবাবু? রিস্ক এখানে নেব নাই বা কেন? এই ধরনের সংলাপ অল্প বয়সী ছেলে মেয়েদের খুব পছন্দ। রিয়া সঙ্গে সঙ্গে আকাশের তলে, ইউ আর রাইট আঙ্কল, আমি পারানু যাব। গুড গুড, এখানে আরও কত কি দেখার আছে, সব দেখে নাও। আমানের মোটরসাইকেল আছে, তোমাকে নিয়ে হুই করে চলে যাবে। রক গার্ডেন দেখো, জাকির গোলাপবাগ দেখো, সুকনা লেক দেখো। নেকচাঁদের হাতে তৈরি রক গার্ডেন দেখলে তজ্জব বনে যাবে বেটি। ঘটিয়া চিজ মে ক্যা নেই বানায়া। আকাশের উৎসাহে জল দিয়ে আমি বলে উঠলাম, আমরা আজ দুপুরেই গেছিলাম রক গার্ডেন, খুব ভালো লেগেছে। আবার যাবে? আমি আর তুমি, প্রফেসর সাহেব আর পুনম, আমান আর গুড়িয়া। হা 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 হা। মা গো মা, এই লোকটার সঙ্গে কি একটা কথা বলারও উপায় নেই? ভ্রুকুটি হেনে বললাম, এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না আকাশ। ঠিক হ্যাঁ মত যাও, আকাশ বলে, কিন্তু এখানে তোমাদের থাকতেই হবে, কম সে কম 7 দিন। কোনো এক্সকিউজ আমি কিন্তু শুনবো না। এবার শুভেন্দু হাল ধরার পালা। ঠান্ডা মাথার লোক, মোলায়েম করে বোঝাচ্ছে আকাশকে, দেখুন মিস্টার কাপুর, ব্যাপারটা কি হয়েছে জানেন তো? আমাদের কলেজের ছুটি খুব লিমিটেড, রিয়ারও স্কুল খুলে যাবে, কুলু মানালি যাব বলে বেরিয়েছি। जाइए ना, कौन रोका है आपको? मगर उसके पहले আমাদের এখানে থাকতেই হবে, ব্যাস। কালই আপনারা হোটেল ছেড়ে আমাদের গরিবখানায় চলে আসবেন, আর কোনো কথা নাই। শুভেন্দু প্রায় আটকে উঠল, আপনার বাড়িতে? শিওর, ওয়াই নট? মেহমান যদি না এলো, ঘর বানিয়ে লাভ কি আছে বলুন? বলেই আকাশ চোখ মারছে, ঘাবড়াইয়ে মত প্রফেসর সাহেব, আপনার বিবিকে আমি কেড়ে লিব না। আহা, শুভেন্দুও ঠাট্টা জুড়েছে। সে সৌভাগ্য কি আমার হবে? শুভেন্দু বলে। অট্ট হাসিতে ফেটে পড়ল আকাশ, মাথা দুলিয়ে তারিফ করল শুভেন্দুকে। ইত্যবসরে খাবার এসে গেছে। 2 টেবিলেরই মিলিয়ে মিশিয়ে ভাগযোগ করে সারা হলো আহার পর্ব। রিয়ার সঙ্গে আমানের বেশ ভাব হয়ে গেছে এর মধ্যেই। আমান একদমই বাংলা বোঝে না, ইংরেজিতে কথা চালাচ্ছে দুজনে। আমান কলেজে পড়ে, সে শোনাচ্ছে এখানকার কলেজের হালচাল, আর রিয়া কলকাতার স্কুলের। সঙ্গে সঙ্গে তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, কুতুব মিনারও চলে এসেছে ওদের গল্পে। শীতে সিমলা গিয়া আমানরা কেমন বরফ পেয়েছিল সে কাহিনীও শোনা হয়ে গেল রিয়ার। আজকালকার ছেলেমেয়েরা কত সহজে আলাপ জমিয়ে ফেলতে পারে। আজ আকাশ যত গপ্পই ঝাড়ুক না কেন, আমার সঙ্গে ভালো করে পরিচয় জমাতে পাক্কা 3 মাস সময় লেগেছিল আকাশের। খেতে খেতে আকাশ আর শুভেন্দুর গল্পও চলছিল টুকটাক। আমি আর পুনম, পুনম ভালো ইংরেজি জানে না, আমিও হিন্দি বলতে গিয়ে হিম শিম। হোঁচট খেতে খেতে জেনে ফেললাম পুনমের বাবা মিলিটারিতে ছিলেন এক সময়, এখন থাকেন কার্নালে। প্রায় 70 বছর বয়সেও খেতিবাড়ি করেন নিজের হাতে। 2 ভাইয়ের একজন থিতু হয়েছে দিল্লিতে, অন্যজন উড়ে গেছে কানাডা। প্রকাণ্ড স্বামী আর রূপবান পুত্রটিকে নিয়ে পুনম এখন সুখী গৃহিণী। আহার শেষ হতে না হতেই আর এক বিভ্রাট। পকেট থেকে শুভেন্দু পার্স বার করতেই তার হাত চেপে ধরেছে আকাশ, কিছুতেই তাকে বিল মেটাতে দেবে না। নেহি প্রফেসর সাহেব, আমারই সিটিতে এসে আমারই গার্লফ্রেন্ডের সামনে আমাকে বেইজ্জত করবেন? আহা, ওভাবে নিচ্ছেন কেন? আপনাদের সঙ্গে আমাদের তো চান্স মিটিং, শুভেন্দু বলে। তাতে আকাশ উত্তর করে, তো কি আছে, সঙ্গে সঙ্গে তো আমার গেস্ট বনে গেছেন। শুভেন্দু বলে, আরে না না, অন্য একদিন খাওয়াবেন, আজ নয় প্লিজ। তাহলে কথা দিচ্ছেন তো চণ্ডীগড়ে থাকবেন, কালই চলে আসবেন আমাদের বাড়ি? শুভেন্দু আমার দিকে তাকালো, আমি শুভেন্দুর দিকে। কি ফ্যাসাদ, বুঝে গেলাম 2-4 দিন আরও থাকতে হবে চণ্ডীগড়ে। হোটেলে ফিরেই পেছনে লেগে গেল রিয়া। ওয়াও, কি সাংঘাতিক বয়ফ্রেন্ড ছিল তোমার মা, আগে তো কখনো এর কথা বলনি। অস্বস্তিটা গোপন করে হেসে ফেললাম। আমারও কি চাই মনে ছিল যে বলবো? শুভেন্দু টুকুস করে মন্তব্য করলো, ওর পাশে তোর মাকে কেমন লাগছিল দেখছিলি? পর্বতের পাশে মুশিক। তোর মা লোকটার একদম কোমরের কাছে। মোটেই না, আমি একদম কাঁধ বরাবর। তাছাড়া আকাশ মোটেও আগে এরকম দৈত্যের মতন ছিল না। আমি উত্তর করি। 20-25 বছরে এতটা বেড়ে গেছে বলছো? শুভেন্দু জিজ্ঞেস করে। মুটিয়েছে তো বটেই, তবে আগে স্লিমই ছিল, হুবহু ওর, হ্যাঁ ওই ওই ছেলেটার মতন।
রিয়া বিছানায় টানটান হয়ে বসেছে। বলল, আমান কিন্তু সত্যি হ্যান্ডসাম মা, তবে মনে হলো একটু ইন্ট্রোভার্ট টাইপ, শাই ধরনের, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে হয়। শুভেন্দু প্যান্ট শার্ট বদলে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। সিগারেট ধরাতে ধরাতে বলল, খোঁচাখুচি করে কি জানলি? রিয়া বলল, এমনি সাধারণ কথা। শুভেন্দু বলল, আমানের মাও তো বেশ চুপচাপ দেখলাম। না হয়ে উপায় আছে, আঙ্কেল যে নিজেই একা ব্যাটিং করে যায়। রিয়া মিচকি হেসে উত্তর করে। বাপ মেয়ের আলাপচারিতা চলছে। টুক করে ঘুরে এলাম আমি বাথরুম থেকে। শাড়ি ছেড়ে পরে নিয়েছি নাইটি। বড়সড় একটা ড্রেসিং টেবিল আছে হোটেলটার রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি চেপে চেপে। সিগারেট শেষ করে একটা সায়েন্স জার্নাল খুলল শুভেন্দু। নেশা। সোফায় বসে বইটা উল্টোতে উল্টোতে বলল, কাজের কথা কিছু ভাবলে? ঘুরে তাকালাম। কি বলো তো? কি করবে এখন? তোমার বন্ধুটি যা পাগল, কাল যদি সকালে এসে হাজির হয়? শুভেন্দু জিজ্ঞেস করে। চিন্তাটা যে আমার মনেও ঘুরপাক খাচ্ছে না তা নয়। বললাম, তোমরাই ঠিক করো কি করবে। আমি কিন্তু কারোর বাড়ি ফাড়ি গিয়ে থাকতে পারবো না। তাছাড়া কুলু মানালির জন্য অলরেডি গাড়ি বুক করে ফেলেছি। ক্যান্সেল করলে টাকাটা কিন্তু গচ্চা যাবে। শুভেন্দু বলল। এটা তখনই বলে দিতে পারতে। শুভেন্দু বলল, আমার বলাটা ভালো দেখাতো না। তোমার বন্ধু বললে তুমি বলবে। আমি বললাম, দেখলে তো কেমন ঝুলোঝুলি করছিল। একা আকাশ নয়, পুনমও কীভাবে হাত ধরে রিকোয়েস্ট করে বলল, আপ লোগোं को रहना ही होगा, কাল হি চলে আইয়ে। ঝপ করে মুখের উপর না বলে দেওয়া যায় বলো? প্রবলেম, গভীর গাড্ডা, শুভেন্দু বলল। রিয়া আমাদের কথা গিলছিল। বলে উঠল হঠাৎ, একটা কাজ তো করতেই পারি বাবা, 2-3 দিন এখানে থেকে যদি যাই। শুভেন্দু চোখ টেরচা হলো। কুলু মানালিতে থাকা কিন্তু তাহলে কমে যাবে। রিয়া বলল, তা কেন? কুলু মানালির পোর্শনটা অ্যাজ ইট ইজ রাখো, সিমলা ক্যান্সেল করে দাও। তবে মা, আমরা কিন্তু এখানেই থাকবো, এই হোটেলেই। ওদের ওখানে থাকার ব্যাপারটা তোমাকে ক্যান্সেল করতে হবে। শুভেন্দু বলল, অবশ্যই, কারোর বাড়ি টাড়িতে গিয়ে থাকার প্রশ্ন ওঠে না, ওটা তুমিই কাটাবে। ফতোয়া জারি করে শুভেন্দু খালাস উঠে পড়ল বই রেখে। বাথরুম যাওয়ার জন্য তোয়ালে তুলে নিয়েছে কাঁধে। কলকাতায় দুবেলা স্নান করা অভ্যেস, এখানে এসেও সেই অভ্যাস বদলাবে না। অবশ্য অক্টোবরের মাঝামাঝি চণ্ডীগড়ে এখন বেশ গরম, স্নান করলে শরীরটা ঝরঝরে হবেই। কিন্তু আমি কি করে যে কথাটা বলি আকাশকে? ওর বাড়িতে গিয়ে ওঠার আমারও কোনোমাত্র ইচ্ছে নেই। আর থাকবই বা কেন? অনেকদিন পর দেখা হয়েছে, কথা হলো, ভালো লাগলো, ব্যাস। বেশি মাখামাখি করার দরকারটাই বা কি? প্রায় অচেনা একটা বাড়িতে না হাঁসফাঁস করে মরি আর কি। আশ্চর্য, ভাবনাটাই কি অদ্ভুত না? পায়ে পায়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সামনে চওড়া রাস্তা, শুনশান। হ্যালোজেনের আলোয় দিন হয়ে আছে পথঘাট। ওপারে সার গাছ নিশ্চুপ দাঁড়িয়ে, ছায়া ছায়া হয়ে। আনমনে গাছই দেখছি নাকি নিজেকে? কি বদল, কি বদল! যে আকাশকে একদিন না দেখলে ছটফট করতাম, আজ তাকেই এড়িয়ে যেতে ইচ্ছে করছে। পরিবেশ, অভ্যাস, সময় একেবারে অন্যরকম করে দিয়েছে মনের গঠনটাকে। সাময়িক আবেগ দিয়ে অতীতকে একটুখানি ছুঁয়ে দেখতেই শুধু ভালো লাগে যেন। এ কি এক ধরনের দুঃখবিলাস হবেও বা? পুরনো কথা মনে পড়ছিল, একের পর এক। আকাশের সঙ্গে প্রথম পরিচয়, একটু একটু করে সম্পর্ক গাঢ় হওয়া, সিনেমা হল, ভিক্টোরিয়া, গঙ্গার পাড়, পরস্পরের হাত ছুঁয়ে বসে থাকা, নিস্পন্দ হয়ে শোনা কেমন কুলকুল করে বয়ে যাচ্ছে গঙ্গা। কি বলতো সেই নদী? আকাশকে দূরে ঠেলে দিয়েও সুছন্দে বয়ে যাবে রোহিণীর জীবন। কেন ছেড়েছিলাম আকাশকে? শুধুই বাড়ির অমত ছিল বলে? ছোট কাকা একদিন অফিস ফেরত দেখে ফেলেছিল আমাদের গঙ্গার পাড়ে। বাড়ি ফিরেই রিপোর্ট করেছিল বাবাকে। সে রাত্রেই বাবার জেরার মুখে লুকিয়ে রাখতে পারিনি আমাদের সম্পর্কটাকে। বাবা সাফ সাফ জানিয়ে দিল, কিছুতেই কোনো অবাঙালি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না। যদি জেদ করি ঘাড় ধরে বের করে দেবে বাড়ি থেকে। বাবার ভয়ে কি পিছিয়ে এসেছিলাম? মা পাখি পড়ার মতো করে আমায় বুঝিয়েছিল, এমন ভুল করিস না ঝনু, ওদের আর আমাদের কালচারে মিলবে না। ভিন্ন ধারার সংসারে গিয়ে তুই অসুখী হবি, ছটফট করবি। তেলে জলে মিশ খাবে না ভেবেই কি আর এগোলাম না? মেজ কাকা বলেছিল,
ছেলের বাপের ট্রান্সপোর্টের ব্যবসা, মানে আদতে লরিওয়ালা। একটা লরিওয়ালার ছেলেকে বিয়ে করে তুই মিত্তির বংশে সুনাম ডোবাবি? নিজের পরিবারের শিক্ষা দীক্ষার কথা একবারও ভাববি না? ভেবেছিলাম বলেই কি প্রত্যাখ্যান করেছিলাম আকাশকে? নাকি এর কোনোটাই নয়? আকাশ ছিল নিছকই একটা খেলা, যৌবনের নেশায় মাতলামি। নিজের চেনাশোনা গণ্ডির বাইরে বেরোবো না, এই সিদ্ধান্তটা বুঝি আগাগোড়াই আমার ভেতর ছিল। কি গো, কি করছো ওখানে দাঁড়িয়ে? শুভেন্দুর প্রশ্ন। চমকে ফিরলাম। স্নান হয়ে গেল তোমার? শুভেন্দু জিজ্ঞেস করে। আমি বললাম আমিও ভাবছি গাটা ধুয়ে আসি, কেমন জ্বালা জ্বালা করছে। আমি বললাম, দেখো, দেখে করো, চোরা ঠান্ডা আছে কিন্তু, স্নানের সময় টের পাচ্ছিলাম। তাই বুঝি? তাহলে থাক। রিয়া কি করছে? জিজ্ঞেস করল শুভেন্দু। সে তো ফ্ল্যাট, ফোঁস ফোঁস ঘুমোচ্ছে। তুমিও শুয়ে পড়ো, রাত করো না আর। আমি বললাম। শুভেন্দু বলল, যাই, শুয়েই পড়ি। শুভেন্দু চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়েছে। পাশে এসে রগুড়ে গলায় বলল, এই, তোমার সঙ্গে ওই আকাশ কাপুরের সত্যি সত্যি প্রেম টেম ছিল নাকি? আপাত প্রফেসর সাহেবের মনেও তাহলে প্রশ্ন জেগেছে। হেসে ফেললাম। কি মনে হয়? মনে হচ্ছে কিছু একটা যেন ছিল, সামথিং সামথিং। শুভেন্দুর মুখে প্রশ্ন। আমি বললাম, এই বয়সে মিথ্যে বলার কোনো মানেই হয় না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা নিশ্চিত্র, তবু কেন যেন নিখাত সত্যিটা বেরোল না মুখ দিয়ে। বললাম, প্রেম টেম নয়, বন্ধুত্ব ছিল, একটু গভীর, বলতে পারো এক ধরনের মোহ। শুভেন্দু বলে, ইনফ্যাচুরেশন? হ্যাঁ, ওই আর কি, কম বয়সে যেমন থাকে, হঠাৎই আসি আবার হঠাৎই মিলিয়ে যায়, সাবানের ফ্যানার মতো। বুঝলাম, তা উইকনেসটা কোন তরফে বেশি ছিল? শুভেন্দু প্রশ্ন করে। গেস করো, আমি বললাম। শুভেন্দু মাথা চুলকালো, আঙুল মটকাচ্ছে। তারপর বলল, পাগলটাই বোধহয় মজনু ছিল, তাই না? শব্দটা আলগা ভাসিয়ে দিলাম একটু হেসে। কাপুর সাহেবের খ্যাপামিটা কিন্তু এখনও আছে। দেখো, বুড়ো বয়সে আবার পাহাড় টাহাড়ে যেন হারিয়ে যেও না। নিজের ঠাট্টায় নিজেই একটু হেসে নিল শুভেন্দু। হালকা শীষ দিতে দিতে ফিরল রুমে, বালিশ চাদর নিয়ে গড়িয়ে পড়ল লম্বা ডিভানটায়। আমি এসে শুয়ে পড়েছি আলো নিভিয়ে মেয়ের পাশে। বুঝেই আছে চোখ, গড়িয়ে যাচ্ছে রাত, তবু ঘুম আসে না কেন। উঠে বসলাম বিছানায়। খোলা জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে, দূরে, বহু দূরে, অন্ধকার মাখা কালো কালো পাহাড়। ভুতুড়ে পাহাড়গুলো মাথার আকাশে লালচে ভাব। মেঘ জমেছে কি? ওই পাহাড়ের ওপার থেকে ঝমঝমিয়ে এগিয়ে আসছে বৃষ্টি। আজ সকালে যেমন এসেছিল এক পশলা, অনেক দূর থেকে ক্রমে ক্রমে কাছে এলো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। বর্ষণ তেমন হলোই না, ক্ষীণ অস্তিত্বটুকু টের পাওয়া গেল মাত্র। সহসাই কেঁপে উঠেছি আমি, নিজেরই অজান্তে। রেস্তোরাঁয় হঠাৎ আমানকে দেখা, দেখে ঝাঁকুনি খেয়ে যাওয়া, অকারণ আবেগের মাঝে আকাশের আবির্ভাব, এক পলকের জন্যে হলেও আকাশের চোখের বিস্তৃত অতীত, কিংবা মাঝে মাঝে পুরনো আকাশকে খুঁজতে গিয়ে আমানকে ফিরে ফিরে দেখা। এসব কি শুধুই পাহাড় থেকে নেমে আসা সকালের ওই বৃষ্টিটার মতো নিছকই অস্তিত্ব ঘোষণা কোনো এক হারানো সময়ের, নাকি তার চেয়েও বেশি কিছু? স্মৃতির পাতা থেকে ছবি উড়ে এলো একটা, সেই আমাদের শেষ দেখা। না, গঙ্গার ধারে নয়, ভিক্টোরিয়ায়, দিঘির পাড়ের বেঞ্চিতে আকাশের হাত দুটো ধরে মিনতি করছি আমি, প্লিজ আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না, পথে ঘাটে কলেজে কোথাও না। কিন্তু কেন রোহিণী? আকাশের প্রশ্ন। আমি উত্তর দিয়েছিলাম, আমি খুব বিপদে পড়ে যাব, তুমি কি তা চাও? তাহলে আমাদের এই রিলেশন ভেঙে যাবে, আকাশ উত্তর দিয়েছিল। আমি বলেছিলাম, দূর পাগল, এই সম্পর্ক কি ছেড়ে কখনো? আমি তোমার সঙ্গে ঠিক দেখা করে নেব, সময় হলেই তুমি আমায় পাবে, ততদিন একটু সাহায্য করো প্লিজ। মিথ্যে বলেছিলাম আকাশকে। তখন তো আমার বিয়ে ঠিক, কলেজের লেকচারার শুভেন্দু বসুর সঙ্গে। শুভেন্দুর বাবা মা এসে আশীর্বাদও করে গেছেন আমায়। সেদিন ছলনাটা কি ধরে ফেলেছিল আকাশ? নইলে আর কখনো যেচে যোগাযোগ কেন করেনি? কে জানে, আমার বিয়ের খবরটাও হয়তো ও জানতো, কিন্তু বুঝতে দেয়নি আমায়। আমার বিয়ের সময় আকাশ কি ছিল কলকাতায়, নাকি কুৎসিত আঘাতটা বুকে নিয়ে তার আগেই ত্যাগ করেছিল শহরটাকে? বুকটা ভারী হয়ে এলো। না, কাজটা বোধহয় সেদিন ঠিক করিনি আমি। সকাল হতে না হতেই আকাশ হাজির। সকাল মানে আমার সকাল,
শুভেন্দু আর রিয়া ছুটির দিনে এমনিতেই বেলা 9টার আগে চোখ খুলে না, বেড়াতে এসেও সেই একই ব্যাপার। বেল শুনে প্রথমে ভেবেছিলাম বেয়ারা টেয়ারা বুঝি বেডটি দিতে এসেছে। দরজা খুলেই চমকে দেখি আকাশ। হুম, আবার ভুল, আকাশ নয়, আমান। আমানের পিছন খানিক তফাতে বিপুল দেখি আকাশ, যেন সামনে অতীত আর পেছনে বর্তমান। আকাশ গুমগুম বেজে উঠল, গুড মর্নিং প্রফেসর সাহেব কোথায়? আর আমার গুড়িয়া ডার্লিং। কাল থেকেই রিয়াকে গুড়িয়া গুড়িয়া করে চলেছে আকাশ। চোখ ঘুরিয়ে বললাম, তোমার গুড়িয়া ডার্লিংয়ের কিন্তু একটা নামও আছে। কি নাম জানো? রিয়া না? ভালো নামও আছে একটা, যাজ্ঞসেনী। হোয়াট? ইয়াজ্ঞমেনি মানে দ্রৌপদী? ইয়াজ্ঞ নয়, যাজ্ঞ। দ্রৌপদী নয়, দ্রৌপদী। পুরনো খেলাটা কি মনে পড়লো আকাশের? হাসছে মিটমিট। আমি ইয়াজ্ঞই বলতে পারবো, আমার ইয়াজ্ঞই ঠিক আছে। বলো যা খুশি, এখন ভেতরে তো এসো। বড় সড়ো ডাবল বেডরুমের সোফায় এসে বসলো বাপ ছেলে। শুভেন্দুকে ঠেলে তুলেছি ঘুম থেকে। রিয়া খাটে, পর্দার ওপারে। ওকে এক্ষুনি ডাকলাম না, গলার আওয়াজে মহারানীর ঘুম ভাঙে কিনা দেখাই যাক। আকাশ বসেই ছটফট করছে। শুভেন্দুকে বলল, আপনাদের সামান টামান রেডি তো? শুভেন্দু তখনও তার ঘুমের খোঁয়ারি কাটেনি, চোখ ঘষতে ঘষতে বলল, কিসের সামান? বাহ, কাল কথা হয়ে গেল না, আজ থেকে আপনারা আমার এখানে থাকবেন। শুভেন্দু আমার দিকে তাকালো, অর্থাৎ বল ঠেলে দিল আমার কোর্টে। ঢোক গিলে বললাম, আকাশ প্লিজ ডোন্ট মাইন্ড, হোটেলে যখন উঠেই পড়েছি হোটেলেই থাকি না প্লিজ। কেন, আমার কাছে কি তোমাদের অসুবিধা আছে? আরে না না, তা নয়, আসলে মানে এখানেই তো বেশ আছি, আবার সব নাড়াচাড়া করা। আকাশের মুখ একটু কালো হয়ে গেল, বুঝতেই পারলাম ও একটু রেগে গেল। বলল, আই নো, আমি জানতাম তুমি যাবে না। আর ছি ছি, এ কি বলছো? ঝুপ করে বসে পড়লাম আকাশের পাশে। বাচ্চা ভোলানো স্বরে বললাম, আমরা তোমার জন্যে, শুধু তোমারই জন্যে আরও 3 দিন এই চণ্ডীগড়ে এক্সট্রা থাকছি, তুমি কি জানো সেটা? হ্যাঁ সত্যি, এই 3 দিন তোমাদের সঙ্গে খুব ঘুরবো। যদি ডাকো তো লাঞ্চ ডিনারও করব তোমাদের বাড়িতে। শুধু রাতটুকুই যা হোটেলে এসিস, মানে একটু শোবো যা। আকাশ হাত উল্টে দিল, বড় সড়ো একটা শ্বাস ফেলে বলল, অ্যাজ ইউ উইশ, আমি কখনো কাউকে জবরদস্ত করি না রোহিণী। শুভেন্দু হাসছে ঠোঁট টিপে, আপনি তো দেখছি খুব সেন্টিমেন্টাল, বুদ্ধুবি বলতে পারেন। তা চায় বায় পিলাবেন কি, নাকি সুখাই ভাগিয়ে দিবেন? এ মা, তাই তো, চাটা তো আগেই বলা উচিত ছিল। সঙ্গে সঙ্গে বিয়ারাকে চায়ের অর্ডার দিলাম আমি, সঙ্গে একটু ব্রেকফাস্টও বললাম। হাসতে হাসতে আকাশ বলল, ব্রেকফাস্টটা কিন্তু উপরি হয়ে যাচ্ছে রহিণী। আমরা বাপ বেটা কিন্তু খেয়েই বেরিয়েছি, আলুর পরোটা সাথে দহি। আমি বললাম, তা হোক, আমাদের সঙ্গে আবার না হয় একবার কনসোলেশন। হা হা হা, হেসে উঠল আকাশ। সে যা মনে করেন, হাসি মুখে বলে দাঁড়ালো শুভেন্দু। বিনীতভাবে বলল, এবার যদি অনুমতি করেন একটু ফ্রেশ হয়ে আসি। শুভেন্দু চলে যেতেই আকাশ আবার একটা শ্বাস ফেলল। তুমি কিন্তু ফের আমার হার্ট করলে রোহিণী। আমার চোখ পিটপিট করে দেখছে বাবাকে। ভাগ্যিস ছেলেটা একবর্ণ বাংলা বোঝে না। গলা যত সম্ভব নিচু রেখে বললাম, আমি তোমাকে কোনোদিনই ইচ্ছে করে দুঃখ দিতে চাইনি আকাশ, বিশ্বাস করো। আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়, আমিও তাই হয়েছিলাম। তাই নাকি? নাকি আদমি নিজেই পরিস্থিতি বানিয়ে নেয়? না না, বিশ্বাস করো আমায়, এই তোমায় ছুঁয়ে বলছি। পলকের জন্য হাত রেখেছি আকাশের কবজিতে। পলকের জন্য চওড়া মণিবন্ধের ওপর পড়ে থাকা আমার শ্যামলা হাতখানা দেখলো আকাশ। সহজ স্বরে বলল, ওসব কথা রাখো রোহিণী, তোমার আমাকে পছন্দ ছিল না, ঠিক আছে। প্রফেসর সাহেবকে শাদি করেছো, খুশ আছো, এ ভি ঠিক আছে। আমি ভি বিয়ে শাদি করে আচ্ছাই আছি। বলেই বোকা বোকা মুখে বসে থাকা ছেলেটাকে সাক্ষী মানছে। ক্যা রে বেটা, ক্যা লাগতা হ্যায় মুঝকো, খুশ ইয়া দুঃখী? ব্যাপারটা আমানের মগজেই ঢুকলো না, কিংবা হয়তো বেশিই ঢুকেছে। 19-20 বছরের স্মার্ট চালাক ছেলে নির্ঘাত যা আন্দাজ করার করে নিয়েছে। লাজুক মুখে ঘুরিয়ে নিল প্রসঙ্গটা। রিয়া হ্যাঁ কাহা আন্টি, अभी तक सो रही है क्या? हाँ बेटा, मजा করে বললাম, रिया बिल्कुल कुंभकर्ण की फीमेल एडिशन है, इतना बातचीत में भी वो सो रही है। বলেই পর্দার এপাশে এসে জোরে জোরে ধাক্কা দিলাম মেয়েকে। কিরে রিয়া, ওঠ।
কতক্ষণ থেকে আকাশ আঙ্কেলরা এসছে, বসে আছে। ধর্মর করে উঠে বসেছে রিয়া। এমা ডাকবে তো আমাকে। আমান এসেছে? দেখ না উঠে। নাইটের ওপর হাউসকোট চাপিয়ে দৌড়ে এলো রিয়া। মাঝের পর্দাটা সরিয়ে দিয়েছে দু হাতে। রিনরিনের স্বরে বলল, সরি আঙ্কেল, সরি আমান। তোমাদের চণ্ডীগড়ের ওয়েদারটা এত সুন্দর, একটু বেশিই ঘুমিয়েছিলাম। ঝকঝকে মুখে রিয়াকে কাছে টেনে নিল আকাশ। থাবা দিয়ে ঘেঁটে দিচ্ছে রিয়ার ঝামর ঝামর চুল। দরাজ গলায় বলল, আমাদের চণ্ডীগড়ের সব কিছুই সুন্দর বেটি, जिसको देखने का आँख है वो खुद ही देख लेता। রিয়া বলল, हाँ बेटा, घूम के तो देखो। রিয়া আহ্লাদে গড়িয়ে পড়ল, জরুর আঙ্কেল, সব দেখব, সব, আপনাদেরও। চণ্ডীগড় শহরটা গড়ন নাকি অনেকটা মানুষের দেহের মতো, আকাশ বলছিল। মাথার জায়গাটা আছে সেক্রেটারিয়েট আর বিশ্ববিদ্যালয়। ব্যবসা বাণিজ্যের অঞ্চলের হৃৎপিণ্ড, হাত আর পায়ের মতন ছড়িয়ে আছে শিল্পাঞ্চল। হবেও বা, আমি অত শত বুঝি না, তবে শহরটা যে সত্যিই সুন্দর এতে কোনো সন্দেহ নেই। ফরাসি স্থপতি লাক আর বুমিয়েল চমৎকার প্ল্যান করে বানিয়েছিল বটে চণ্ডীগড়কে। হাই রাইজ প্রায় নেই বললেই চলে। যে পাড়ায় চীনে খাবার খেতে গেছিলাম সেই অঞ্চলটাই যা একটু ব্যতিক্রম। যা 2-10টা আকাশ ছোঁয়া অট্টালিকা, সবই প্রায় ওখানে। বাজার অফিস আছে বলেই বোধহয় এই ধরনের বন্দোবস্ত। বসতবাড়ির মাত্রই একতলা, কি মেরে কেটে দোতলা, সঙ্গে এক ফালি করে বাগান তো আছেই। এত বাগান, এত ফুল দেখে চোখের ভারী আরাম হয়। ইস, আমাদের কলকাতাটাও যদি এমন সাজানো গোছানো হতো। কি চওড়া চওড়া রাস্তাঘাট রে বাবা, কি পরিচ্ছন্ন। রাস্তার দুধারে মাঝে মাঝেই মনোরম ক্যাসিয়া গাছের সারি। বসন্তকালে গাছগুলো নাকি ফুলে ফুলে রঙিন হয়ে থাকে। এমন স্নিগ্ধ শহরে বাস করে সত্যিই আকাশের মনটা এখনও সবুজ আছে। 3 দিন শহরটাকে মোটামুটি চষে ফেললাম আমরা। সকালবেলা লাল টুকটুক মারুতি নিয়ে হাজির হচ্ছে আকাশ, তারপরই শুরু হচ্ছে চক্কর। দক্ষ গাইডের মতন আকাশ আমাদের চেনাচ্ছে সব কিছু। ওই দেখো শান্তিকুঞ্জ, দিস ইজ আওয়ার রোজ গার্ডেন, দ্য ফেমাস জাকির গুলবাগ, দ্য বিগেস্ট ইন এশিয়া। জানেন প্রফেসর সাহেব, এখানে কত গোলাপ গাছ আছে? 50,000, করিব 2,000 কিসিমের গোলাপ পেয়ে যাবেন। দেখুন দেখুন, ওই আমাদের সেক্রেটারিয়েট, আসলি গ্রানাইট স্টোনের বানানো। ওর ওপর উঠে আপনি পুরো শহরটা বিউটি দেখতে পাবেন। ইয়ে হ্যাঁ চণ্ডীগড় কা মিউজিয়াম, আর্ট গ্যালারি ভি। বৃহৎ পুরনো কালেকশন আছে এখানে। যাওয়া হলো পারানুতে। রোপওয়ে চড়ে পাহাড়ের চূড়ায় ওঠা নামার সময় কী যে গা শিরশির করছিল। নিচে অতলান্ত খাদ, স্রেফ একটা দড়ির ওপর ঝুলছে আমাদের কাঁচ ঘেরা খাঁচা। পাহাড়ের মাথায় পৌঁছে মনটা অবশ্য প্রফুল্ল হয়ে গেল। মাঠ ঘাট, রূপোর সুতোর মতো নদী, আকাশ মেঘ, দূরের চণ্ডীগড় শহর, শিখর থেকে সবই যেন পটে আঁকা ছবি। সবই ভালো, সবই মধুর। শুধু একটা ব্যাপারই আমার মন খচখচ, রিয়াকে নিয়ে। কিংবা বলা যায় রিয়া আর আমানকে নিয়ে। ওরা কি বড্ড বেশি মাখামাখি করছে না? যখন তখন আমানের মোটরসাইকেলে চড়ে বসছে রিয়া, হুশ করে উড়ে যাচ্ছে দুজনে। চোখে লাগে বড়। হালকা ধমক ধমকও দিয়েছি রিয়াকে, মেয়ে কানেই তোলে না। আমি হয়তো বললাম, একটা আধচেনা ছেলের সঙ্গে সারাদিন চড়ে বেড়াচ্ছিস, তুই কি রে? রিয়ার তুরান্ত জবাব, আচ্ছে না কেন, আমান আমার বন্ধু হয়ে গেছে। এর মধ্যেই বন্ধু? আমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করি। রিয়া বলে, বন্ধু হওয়ার হলে একদিনেই হয় মা, না হওয়ার হলে 20 বছরও হয় না। কথাটায় কোনো ইঙ্গিত আছে কি? বুঝতে পারিনি, চুপ করে গেছি। শুভেন্দুর অবশ্য কোনো হেলদোল নেই, দিব্যি মশকরা জুটছে মেয়ের সঙ্গে। আজ কোন কোন মাঠে চড়লি রে? আমার ওদের ইউনিভার্সিটি দেখাতে নিয়ে গিয়েছিল। মেয়ে একেবারে আহ্লাদি স্বরে বলল, জানো বাপি, আমানকে যতই সাই ভেবেছিলাম মোটেই ততটা নয়। ইউনিভার্সিটি ক্যান্টিনে গিয়ে দেখি ওর 1,000টা বন্ধু, তাদের মধ্যিখানে বসা মাত্র বাবুর কথার ফুলচুরি ছুটছে। একেই বলে সঙ্গগুণ, মুখও কখনো কখনো বাচাল হয় রে, শুভেন্দু বলে। রিয়া বলে, তাই হবে, তবে আমান যা দারুণ দারুণ যোগ বলে না বাপি, শুনলে হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে। যা একখানা বান্টু সিং আর মান্টু সিংয়ের গল্প ছাড়লো না, কি বলবো বাপি তোমাকে। আমার মনে হচ্ছে তোকে খুব ইমপ্রেস করে ফেলেছে, শুভেন্দু জিজ্ঞেস করলো। রিয়েলি বাপি, আমান ভীষণ কিউট। শুভেন্দু বলে,
বাহ, মিউট থেকে কিউট হয়ে গেছে। দেখিস প্রেমে টেমে পড়ে যাস না যেন। চণ্ডীগড়ে শ্বশুরবাড়ি হলে কিন্তু মুশকিল হবে। বছরে একবারের বেশি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না কিন্তু। উফ বাপি, ইটস হাইট অফ ইমাজিনেশন। প্রেমে পড়া কি অত সহজ নাকি? কি জানি বাপু, তুই যেরকম এক পায়ে খাড়া হয়ে থাকছিস, মোটরসাইকেলের ভেপু বাজলো কি বাজলো না অমনি পড়িমড়ি করে ছুটছিস, শুভেন্দু বলে। আমিও আর চুপ থাকতে পারি না। বটেই তো, বটেই তো বলে আমিও বলে ফেলছি। পাড়ানুতে মোটরসাইকেলে যাওয়ার দরকারটা কি ছিল ওই পাহাড়ি রাস্তায়? আমি বলি। মেয়ে বলে, বারে মারুতি কারে 6 জন গাদাগাদি করে যাওয়া যেত। ও, তার মানে আমাদের সুবিধের জন্য তুই মোটরসাইকেলে চড়েছিলি? শুনে রিয়া হাসছে ফিক। বাইকের থ্রিলই আলাদা মা। আমান কিন্তু বড্ড জোরে চালায়, সেজন্যই তো আরও ভালো লাগে মা। আমান স্টার্ট দিলেই 80, তারপর 100, ওয়াও! দুধারে গাছপালা সাঁই সাঁই সরে যাচ্ছে পেছনে, চোখে মুখে জোর হাওয়ার ঝাপটা। উফ, ফ্যান্টাস্টিক। একটা কিছু ঘটে গেলে তখন টেরটি পাবে তুমি, বুঝেছ? কিচ্ছু হবে না মা, মিছিমিছি ভয় পেও না। প্রত্যয়ের সঙ্গেই বলে রিয়া। তবু আমি স্বস্তি পাই কই? কিসের ভয় আমার? কাকে ভয়? দুর্বার গতিকে? অ্যাক্সিডেন্টকে? নাকি শঙ্কাটা অন্য কোথাও, আরও গভীরে? শুভেন্দুকেও ঘুরিয়ে ফিরিয়ে বলেছি দু একবার, মেয়েকে তুমি একটু বকছো না কেন বলো তো? হুটহাট ছেলেটার সঙ্গে বেরিয়ে পড়ছে। শুভেন্দু আমলই দিচ্ছে না, উল্টে হাসছে। আহা, ঘুরুক না একটু দুজনে। এই বয়সে বাবা মাদের সঙ্গে থাকতে ওদের কি আর ভালো লাগে? এই বয়সে তোমার লাগতো? কি করে বোঝাই? ওই জন্যই তো যত ভয় আমার। এই বয়সটাকে যে আমি হাড়ে মজ্জায় চিনি। রিয়া আর আমান আজও সেই বেরিয়েছে মোটরসাইকেলে। আকাশের গাড়িতে আমরা তখন 3 জন, সামনে শুভেন্দু আর আকাশ, আমি একা পেছনে। ভাবছি হিজিবিজি কথা, আমান রিয়ার কথা ভাবছি পুনম আর আকাশের কথাও। পুনম আর আকাশ আদর যত্ন করলো খুবই। এই তো আজই আমাদের লাস্ট ডিনার খাওয়াবে বলে পুনম বেরোলোই না বাড়ি থেকে। নির্ঘাত বসে বসে গাদা খানেক খানা বানাচ্ছে। মনটা একটু খুঁতখুত করে উঠল। এত খাতিরদারির বদলে কিছুই তো করতে পারলাম না ওদের। পরশু বিকেলে শুভেন্দু একা বেরিয়ে আমাদের জন্য একটা যা টি শার্ট কিনেছে, ব্যাস ওটুকুই। পকেট থেকে টাকা পয়সা বার করতেই দিচ্ছে না আকাশ। তাও জোরজার করে শুভেন্দু দুবার রেস্তোরাঁর বিল মিটিয়েছিল। না, আকাশ যা করলো তার বুঝি কোনো তুলনাই নেই। আশ্চর্য, শুভেন্দুও দেখি আমার লাইনেই ভাবছে এখন। সিটে হেলান দিয়ে হঠাৎ বলে উঠল, দারুণ কাটলো কিন্তু কটা দিন আপনার দৌলতে। কি যে বলেন প্রফেসর সাহেব, এ তো আমার ডিউটি ছিল। আমার পুরানো গার্লফ্রেন্ড আমারই শহরে এসেছে, একটু না করলে আমার মান থাকে? তাও কাজকর্ম শিখে তুলে আপনি যেভাবে আমাদের সঙ্গ দিলেন। ঠাট্টা তো জিন্দেগি ভর থাকে সাব, ফ্রেন্ড থাকে না। আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলেই আমি খুশ থাকব। আমরা তো আনন্দ পেয়েইছি, শুভেন্দু হাসছে। তবে সত্যি বলতে কি, সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেয়েটা। সারাটা দিন আমাদের সঙ্গে যা টোটো করছে, আপনাদের চণ্ডীগড়ের একটা ঘাসও আর ওর অচেনা রইল না। ঘাস চিরে গেল? ভালো বলেছেন তো, সত্যি সত্যি ভালো বলেছেন। আরে ওদেরই তো এখন মাস্তি করার বয়স, ঘুরবে ফিরবে। কি রহিনি, ঠিক কি না? আবার কেন উঠে পড়লো এই প্রসঙ্গ? একটুও ভালো লাগছে না আকাশের হাসিটা। তীক্ষ্ণ কাঁচের টুকরোর মতো বিচ্ছে যেন আমার বুকে। চোখ বুজে ফেললাম। আকাশ কি মজা পাচ্ছে রিয়া আমানের ঘনিষ্ঠতায়, নাকি স্মরণ করিয়ে দিতে চাইছে কোনো দৃশ্য? বন্ধ চোখের পাতা কাঁপিয়ে ছুটে গেল একটা মোটরসাইকেল উত্তম গতিতে, বুক কাঁপানো শব্দ তুলে। হেলমেট মাথায় কে চালাচ্ছে ওই দ্বিচক্রযান? আমান না আকাশ? কে ওই ওখানে বসে আছে জাপটে ধরে? রিয়া না রোহিণী? বাতাসে উঠছে কার চুল, কার হৃদয় জুড়ে ডুব ডুব মুখ? কোথায় চলেছে মোটরসাইকেল? চণ্ডীগড়ে আছে কি, নাকি ছুটছে কলকাতা ছাড়িয়ে? ছবিটাকে তাড়ানোর জন্য চোখ খুললাম, নিজেকে আনমনা করার জন্য তাকিয়ে আছি বাইরে জানলার ওপারে। এইমাত্র সন্ধ্যা নেমেছে শহরে, আলোর সাজে সেজে উঠেছে রাস্তাঘাট। শহরটা যত সুন্দরই হোক, বড় বেশি নির্জন। আমান রিয়া এই শুনশান শহরে আজ কত দূরে গেছে, কখন ফিরবে? উফ, আবার সেই চিন্তা। আচমকা আমার স্বর রুক্ষ হলো। বললাম, আকাশ এবার বাড়ি চলো। জলদি ক্যা হ্যায় ভাই,
सेक्टर 17 में चलो, थोड़ा मार्केटिंग वार्केटिंग करो। না না বাড়িই চলো। আকাশের বাড়িটা সেক্টর 22-এ, দোতলা। গেট দিয়ে ঢুকতেই সামনে নিয়মমাফিক ফুলের বাগান, ঘন সবুজ লন। একতলায় প্রকাণ্ড ড্রয়িং কাম ডাইনিং হল, ঝকঝকে আধুনিক কিচেন, স্টোর। দোতলায় বেডরুম, শোয়ার ঘরগুলোর সামনে গাড়ি বারান্দায় মাথায় বড়সড় একখানা ছাদ, কিংবা টেরেসও বলা যায়। ছাদের আলসে ঘিরে সার সার ফুলবাহারির টব, পমপম, জিনিয়া, চন্দ্রমল্লিকা ফুটে আছে। টিপ বাতাস বইছিল ছাদ জুড়ে। বাদামি মখমলের মতো নরম অন্ধকারে বেতের চেয়ারে বসে আছি চুপচাপ। দেখছি আলো আঁধারের ওপারে দূরে পাহাড়টাকে। এক বিন্দু আলো দেখা গেল পাহাড়ের গায়ে। পাহাড়ের গায়ে নিভেও গেল আলোটা, আবার জ্বলে উঠেছে। আশা নিরাশার দোলার মতো জ্বলছে, নিভছে। ছাদের ঠিক মধ্যিখানে গার্ডেন চেয়ারে শুভেন্দু আর আকাশ। বাড়ি ফিরে আকাশ স্কচের বোতল খুলেছে। শুভেন্দু তেমন একটা খায়টায় না, একেবারে অকেশনাল ড্রিঙ্কার। আকাশকে সঙ্গ দিতে সেও আজ পান করছে অল্প স্বল্প। এইমাত্র এসেছিল পুনম, রেখে গেছে 1 প্লেট গরম পাকোড়া। ওই পাকোড়াতেই শুভেন্দুর বেশি আগ্রহ। গ্লাসে চুমুক দিতে দিতে আকাশ হেঁকে উঠল। ক্যা রাহিনী, তুম এত খামোশ কেন? উত্তর দিলাম না। কথা বলতে ভালো লাগছে না। আকাশের স্বভাবসিদ্ধ জড়তাহীন ভঙ্গিটা দেখে রাগ হচ্ছে একটু একটু। কেন যে শুধু আকাশের ওপরেই রাগ হচ্ছে? আকাশ ফের হাঁক মারল। থোড়া পাকোড়া তো লো ভাই, পুনমের পাকোড়ার টেস্টই আলাদা, মুখে দিলেই গুমসুম ভাব চলে যাবে। এ রোহিণী। শুভেন্দু পুটুস করে মন্তব্য জুড়ল, শেয়ার বলতে যা ঝাল। আরে ভাই, ঝালেই তো মজা আছে। আকাশ বলে। ব্যাস, ঠাট্টাই আর কি ফোয়ারা চালু হয়ে গেল। আকাশ ঝালের সপক্ষে বলছে, শুভেন্দু মিষ্টির ছেদো যোগ শুনিয়ে নিজেই হা হা হাসছে আকাশ। শুভেন্দুও দিব্যি গলা মেলাচ্ছে রঙিন মেজাজে। বিরক্ত লাগছিল শুনতে। একসময় আর চুপ থাকতে না পেরে বলেই উঠলাম, কি গো, ঘড়ির দিকে দেখেছো? শুভেন্দু চমকে তাকালো। কেন, কি হলো? কটা বাজে বলো তো? 8:30। রিয়া এখনো ফেরেনি, সে খেয়াল আছে? শুভেন্দু হেসে ফেলল। তুমি তাই নিয়ে ভাবছো নাকি বসে বসে? আরে বাবা, অদ্বৈত শেষ রজনী, দুজনে প্রাণের আনন্দে একটু বেরিয়ে নিক না। পিত্তি চলে গেল, প্রায় খেকিয়ে উঠলাম। লাস্ট রাত বলে যা খুশি তাই করতে হবে? আমার মোটেও পছন্দ হচ্ছে না এসব। আমার উষ্মার কারণটা বুঝি অনুমান করেছে আকাশ। গ্লাস হাতে উঠে এলো সামনে। আধো অন্ধকার, টের পেলাম মুখে হাসির রেখা। আরে হুয়া ক্যা ইয়ার, ইতনা ইম্পেশেন্ট কিউ হো রে হো তুম? অসহ্য। শুভেন্দু যে সামনেই বসে খেয়াল রইল না আমার। চিবিয়ে চিবিয়ে বললাম, আমার যে পেশেন্স নেই সে তো তুমি জানোই আকাশ। এত রাগের কথা হলো? রাগ নয়, টেনশন আকাশ, টেনশন। কিসের টেনশন? আকাশ বলে। কত কিছু হয়ে যেতে পারে তুমি জানো। আরে বাবা, কুছ নেই হোগা। আকাশ আবার জোরে জোরে হাসছে। মেরা আমান বহুত হুঁশিয়ার লড়কা আছে, দেখো হয়তো কোনো কফি পার্লারে বসে আড্ডা মারছে দুজনে। রক্ত চড়ে গেল মাথায়। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলাম, ওদের দোস্তি দেখে তোমার মজা লাগতে পারে আকাশ, আমার একটুও লাগছে না। আমার মেয়েটা না হয় বোকা, তোমার ছেলের একটা সেন্স নেই? এত রাত পর্যন্ত আমার ইনোসেন্ট মেয়েটাকে নিয়ে। আহ রোহিণী। শুভেন্দু বেশ জোরেই থমকে উঠেছে এবার। হচ্ছেটা কি? মাথা ঠান্ডা করে বসো তো। দাঁতে দাঁত চেপে সামলে নিলাম নিজেকে। আকাশও গুম, আলো আধারে পরিষ্কার বোঝা যায়, তবে মনে হলো এতক্ষণ পর পাহাড়ে মেঘের ছায়া পড়েছে। গোটা সন্ধ্যের ছন্দটাই যেন কেটে গেছে আচমকা। আকাশ চেয়ারে ফিরে অনেকটা স্কচ ঢেলে ফেলল গলায়। শুভেন্দু একের পর এক সিগারেট খেয়ে চলেছে, গোমরা মুখ। পুনম আবার 1 প্লেট পকোড়া নিয়ে এলো। পরিবেশ থমথমে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইতনা সাইলেন্স কিউ হ্যাঁ ভাই? আকাশ যেন বদলে গেছে হঠাৎ। সদা হাস্যমুখ দিলখোলা মানুষের অস্বাভাবিক রূঢ় গলায় বলে উঠল, तुम्हारा लाडला लड़के को आने दो आज। क्यों, क्या हुआ? पूनम जिज्ञेस करे। ये लोग इतना परेशान है और अमन अभी तक, आफ्टर ऑल दे आर आउटसाइडर्स। কথাটা ঠং করে কানে ফুটলো আমার। পুনমের মুখ পলকে ম্লান। স্বামী স্বর শুনে বুঝে গেছে কোথায় যেন একটা সুর কেটে গেছে। ধীর পায়ে ছাতের আলসেতে গিয়ে দাঁড়ালো, ঝুঁকে দেখছে রাস্তাটা। খারাপ লাগছিল আমার। বেশি বাড়াবাড়ি করে ফেললাম কি? আর একটু সংযত থাকা উচিত ছিল বোধ হয় আমার। কিন্তু তীর যে একবার বেরিয়ে গেছে ধনুক ছেড়ে, তার তো আর ফেরার উপায় নেই। আর ঠিক তখনই মোটর সাইকেলে গুম গুম আওয়াজটা বেজে উঠল।
ফিরেছে রিয়া আর আমান। বসে আছি আমি কাঠ হয়ে, দেখছি আকাশকে। ঝট করে উঠে দাঁড়ালো আকাশ। পুনম সভয় তাকাচ্ছে শুভেন্দুর দিকে। শুভেন্দুও যেন সন্ত্রস্ত, কি না কি ঘটে যায় এক্ষুনি। আমান আর রিয়া লাফাতে লাফাতে ওপরে উঠে আসছে। আমান বোধহয় কোনো মজার কথা বলেছে। খিলখিল হাসছে রিয়া। ছাতে এসেই থমকে দাঁড়ালো দুজনে, দেখছে আমাদের। আকাশ গর্জে উঠল, ইতনা দের তক কাহা থে তুম? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? রিয়া তাড়াতাড়ি বলে উঠল, সরি আঙ্কেল, প্লিজ আমানকে বকো না, ওর কোনো দোষ নেই, দেরি আমার জন্যই হয়েছে, আমিই ওকে জোর করে। মুঠো পাকাচ্ছে আকাশ, কি করবে যেন ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। পরিস্থিতি সামাল দিতে এবার হাল ধরেছে শুভেন্দু। অনুযোগের সুরে বলল, তোরা এত কেন দেরি করলি বলতো? আমরা সবাই কখন থেকে ভাবছি। বারে, কি করব, মুঘল গার্ডেনে গিয়েছিলাম যে। দিনের বেলা যেতে পারতে, বেলাবেলি ফিরে আসা উচিত ছিল, শুভেন্দু বলে। রিয়া বলে, থাক, সন্ধে না হলে মুঘল গার্ডেনে আলো জ্বলে নাকি বাপি? আর আলো না দেখলে ফোয়ারাগুলোর বিউটিই বোঝা যায় না। তা বলে এত রাত করবি তোরা? শুভেন্দু বলে, কি এমন রাত হয়েছে বাপি, 9টাও তো বাজেনি। রিয়া হাসছে অবলীলায়। অমন সুন্দর জায়গা থেকে ঝপ করে চলে আসা যায় নাকি বাপি? তুমি কি গো? আশ্চর্য, রিয়া সম্পূর্ণ স্বচ্ছন্দ, স্বাভাবিক। আমাদের চোখে মুখেও কণামাত্র গ্লানি নেই, নেই কোনো অপরাধবোধ। এই ছেলে মেয়ে দুটোকে আমি সন্দেহ করেছিলাম। ছি 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 ছি। সুটকেসে চাবি লাগাতে লাগাতে শুভেন্দু বলল, না, মিস্টার কাপুর বোধহয় আর আসবেন না। রাগ করলাম না আমি, কী বা বলবো। আকাশ আবার আসবে, আশা করাটাই তো অন্যায়। কাল রাতে নিজে গাড়ি চালিয়ে হোটেল অবধি পৌঁছে দিয়ে গেছিল, এই না ঢের। সারা রাত কাল ঘুমোতে পারিনি, অজস্র প্রশ্ন পাক খাচ্ছিল মাথায়। খুঁজছিলাম নিজের বিশ্রী আচরণের উৎসটা। রাগ কাল কার ওপর ছিল? আকাশের ওপর, আমান রিয়ার ওপর, নাকি নিজের ওপর? বহু বছর আগে যে মেয়েটা আকাশের জীবনের সঙ্গে জড়িয়েছিল, তার ওপরেই কি চোখ রাঙাইনি আমি? শুধু কালই নয়, যে কদিনে অসংখ্যবার আমানই তো সেই ছুঁড়ে ফেলে দেয়া আকাশ। শুভেন্দু ঘড়ি দেখছে এবার, বলল, 8:15, এরপর বেরোলে কিন্তু প্রবলেম হবে। মানালি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, মোর দ্যান 300 কিলোমিটার পথ, কমসে কম 12 ঘন্টা তো লাগবেই। ছোট্ট শ্বাস ফেলে আমি বললাম, তো কি করব, যাবো স্ট্যান্ডে, গাড়ি দেখব? শুভেন্দু জিজ্ঞেস করে। আমি বললাম, করো, যা ভালো বোঝো। রিয়া লাগোয়া ব্যালকানিতে ছিল, অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। তার পরনে আজ হালকা নীল জিন্স, কালো টি শার্ট, হাতে সানগ্লাস। ঘরে এসে মাথা নেড়ে বলল, তোমরা এত ছটফট করছো কেন বলো তো? আঙ্কেল যখন অ্যারেঞ্জমেন্ট করেছে গাড়ি আসবেই। আঙ্কেলও, আমি শিওর, যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে আঙ্কেলের। বলতে বলতে টেরিয়ে টেরিয়ে দেখছে আমাকে। তবে বাপি, আঙ্কেল নিজে যদি না আসে, আমরা কিন্তু যাওয়ার পথে ওদের বাড়ি ঘুরে যাব, নইলে খুব অভদ্রতা হয়ে যাবে। তা তো বটেই, শুভেন্দুর চোখও ঘুরছে আমার পানে। তোর মা কেন যে কাল ওরকম একটা ক্যাডাভেরাস কাণ্ড করে বসলো। মাঝে মাঝে তোর মায়ের মাথায় কী যে ভূত চাপে। ভূতই বটে, মরে যাওয়া সম্পর্কের ভূত। সম্পর্কের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না, আমার হাতেই মরেছে, অপঘাতে। তাই হয়তো। তবে রিয়া যাই বলুক, আকাশ আজ আর আসবে না। আকাশকে আমি রিয়ার চেয়ে ঢের ঢের ভালোভাবে চিনি। দরজায় ঠিক তখনই টক টক, বুকটা যেন ধক করে উঠল। না, বেয়ারা, বকশিসের আশায় এসেছে। পার্স খুলে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল শুভেন্দু। সেলাম ঠুকে চলে যাচ্ছে লোকটা। তখনই চেনা গলায় গমগমে আওয়াজ, ক্যা ভাই, তুম লোক সব রেডি হো তো? রিয়ার মুখ নিমেষে উজ্জ্বল, ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে আকাশকে। ও আঙ্কেল, তুমি দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আকাশের ঠোঁটে সেই পরিচিত হাসি, কৌতুক, যেন কাল কিছুই ঘটেনি, যেন কালকে সন্ধেটাকেও ভাসিয়ে দিয়েছে সময়ের স্রোতে, বাসি ফুলের মতো। পিঠে হাত রেখেছে রিয়ার, হাসিটাকে চওড়া করেছে। থোড়া গড়বড় হো গিয়া থা বেটি, যে গাড়িটা তোমাদের জন্য ফিট করেছিলাম, উসকা ড্রাইভার দারু পিকে কোন গটার মে যাকে পড়ে আছে, ফির একটা অন্য গাড়ির বন্দোবস্ত করতে হলো। শুভেন্দু গদগদ করে বলল, সো কাইন্ড অফ ইউ। নো ফর্মালিটি প্রফেসর সাহেব, আগেই তো বলেছি, এ আমার ফার্জ। হাতে একটা প্লাস্টিকের প্যাকেট ঝুলিয়ে এনেছে আকাশ। প্যাকেটটা বাড়িয়ে দিল রিয়াকে। ইয়ে রাখ দে বেটি। কী আছে এতে আঙ্কেল? থোড়া সা কেক বিস্কিট আমার বেকারির, গাড়িতে যেতে যেতে খাবে, টাইম পাস।
রিয়া আহ্লাদে গলে গেল। কিন্তু আমান এলো না কেন আঙ্কেল? আরে এসেছে তো, তুমি চলে যাবে আর আমান আসবে না সি অফ করতে, এটা হতে পারে? কোথায় আঙ্কেল ও? আরে নিচে দোকানে কি যেন কিনছে তোমার জন্যে। রিয়া বলে, রিয়েলি? সঙ্গে সঙ্গে রিয়া ছুটেছে নিচে হরিণ পায়ে। আমার দিকে তাকাচ্ছিল না আকাশ, একটি কথাও বলছিল না আমার সঙ্গে। শুভেন্দুর আপত্তি অগ্রাহ্য করে হাতে তুলে নিয়েছে মালপত্র, নামাচ্ছে। ড্রাইভারকে দিয়ে তোলালো গাড়ির মাথায়, সামনে দাঁড়িয়ে ভালো করে বাঁধাচ্ছে প্লাস্টিকের চাদরটা। আমান আর রিয়া দাঁড়িয়ে তফাতে, চলছে ইমেল আইডি বিনিময়ের পালা। শুভেন্দু গেছে হোটেলের বিল মেটাতে। পায়ে পায়ে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কত ক্ষুদ্র, কত নিচু যে নিজেকে মনে হচ্ছে এই মুহূর্তে। আপনা আপনি মাথা হেট হয়ে গেল। চাপা গলায় বললাম, সরি আকাশ, সরি ফর এভরিথিং। আকাশ হাসছে মৃদু মৃদু। ছোড়ো ইয়ার, জো বিতা সো বিতা। আমার উপর রাগ করনি তো আকাশ? তোমার উপর রাগ কি করতে পারি রাহিনী? কখনো করেছি? গলা আরও নামিয়ে বললাম, আবার দেখা হবে? কব? শিগগিরই। কুলু থেকে ফেরার পথে আসবো এখানে, তোমার কাছে উঠবো আকাশ, তোমার বাড়িতে। সচ সচ। আসবো, আসবো আকাশ, অবশ্যই আসবো। আচমকা আকাশের মুখ থেকে হাসি মুছে গেল। স্থির চোখে দেখছে আমাকে, ধীরে ধীরে সরিয়েও নিল দৃষ্টি। এবারও কি আমার ছলনা ধরে ফেললো আকাশ? পাহাড় কি বুঝে গেল উড়ে যাওয়া মেঘ আর ফেরে না কখনো? সরে যাচ্ছে আকাশ আমার সামনে থেকে, দূরে, আরও দূরে। ডাকতে গিয়েও আমি আর ডাকতে পারলাম না আকাশকে। নিঃশব্দে গাড়িতে উঠে বসলাম। আকাশ যে আজ সরে যাচ্ছে অনেক, অনেক দূরে, রোহিণীর থেকে। কেমন লাগলো আজকের এই ছোট্ট গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, এই অনুরোধ রইল। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।